গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে চতুর্থ অধ্যায় রয়েছে কি না বর্জ্য ব্যবস্থাপনা, সেখান থেকে কিন্তু আমরা পড়াশোনাটা শেষ করেছি, তাই তো? এবং শেষে তোমাদের বইতে যে অনুশীলনী রয়েছে, সেই অনুশীলনীর প্রশ্নোত্তর কিন্তু আজ আমরা সলভ করব। ঠিক আছে? তার আগে তোমরা আমাকে বলো তো, এই যে বর্জ্য ব্যবস্থাপনা, এই চ্যাপ্টার থেকে তোমরা কি কি বিষয় সম্পর্কে ইতিমধ্যে জেনেছো? বর্জ্য পদার্থের ধারণা সম্পর্কে জেনেছো। আর কি জেনেছো? বর্জ্য পদার্থ কি জেনেছো? বর্জ্য পদার্থের প্রকারভেদ সম্পর্কে জেনেছো, তাই না? আচ্ছা, কেউ আমাকে বলো তো, যে বর্জ্য পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? মূলত পাঁচটি প্রধান ভাগে ভাগ করা যায়, তাই তো? সেই পাঁচটি ভাগ কি কি তোমাদের মনে আছে নিশ্চয়ই? কি কি ভাগ? না, কঠিন বর্জ্য পদার্থ, তরল বর্জ্য পদার্থ, গ্যাসীয় বর্জ্য পদার্থ, আর যে দুটি ছিল সেটি হলো একটি বিষাক্ত বর্জ্য পদার্থ আর একটি হলো বিষহীন বর্জ্য পদার্থ, তাই তো? তাহলে এই পাঁচটি বর্জ্য পদার্থের প্রকারভেদ সম্পর্কে আমরা কিন্তু পড়েছিলাম। তোমরা আমাকে বলতে পারবে যে কোন বর্জ্য পদার্থ দ্বারা সব থেকে বেশি জলদূষণ হয়? ভেরি গুড, ঠিক বলেছো। তাহলে তরল বর্জ্য পদার্থ দ্বারা কিন্তু সব থেকে বেশি জলদূষণ হচ্ছে। তরল বর্জ্যের উদাহরণ কি, বলো? ভেরি গুড, খুব ভালো বলেছে যে আমাদের যে প্রতিনিয়ত রান্নাঘর বা বাথরুমের যে নোংরা জল, সেগুলো কিন্তু তরল বর্জ্য পদার্থ, সেগুলো গিয়ে জলাশয়ে মিশছে, সেখানে জল নষ্ট হচ্ছে। এছাড়া কলকারখানার যে বর্জ্য পদার্থ, তরল বর্জ্য পদার্থগুলি সরাসরি নদী খাল বিলে পড়ে সেখানকার কিন্তু জলটাকে ব্যাপকভাবে দূষিত করছে, তাই তো? তোমরা আমাকে বলতে পারবে এই যে গ্যাসীয় বর্জ্য পদার্থ, তার উদাহরণ কি কি, বলো? খুব ভালো বলেছো যে এটাও সেই কলকারখানার চিমনি থেকে যে ধোঁয়া বেরোয়, সেখান থেকে গ্যাসীয় বিভিন্ন গ্যাসের বর্জ্য পদার্থ মিশে বায়ু দূষণ ঘটছে, তাই না? এছাড়া দেখবে রাস্তাঘাটে যানবাহন চলে, গাড়ি ঘোড়া চলে, তো সেখান থেকে যে ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়া থেকেও কিন্তু বায়ুমণ্ডল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই যে যানবাহন থেকে নির্গত গ্যাস, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, এগুলি সবই হলো কিন্তু কি না গ্যাসীয় বর্জ্য পদার্থ, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, বিষাক্ত বর্জ্য পদার্থ কি? যেগুলো কিন্তু পরিবেশের মারাত্মক ক্ষতি করে চলেছে, মানুষের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করছে, তাকে আমরা বলবো বিষাক্ত বর্জ্য পদার্থ। উদাহরণ হিসেবে বলা যায় সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক দূষণ, অ্যাজবেস্টার ইত্যাদি। এগুলো কিন্তু কঠিন, তরল এবং গ্যাসীয় সব রকমই হতে পারে। এগুলোকে কি বলা হয় না বিষাক্ত বর্জ্য পদার্থ। অপরদিকে লাস্ট যে 5 নম্বর ভাগটা ছিল, সেটি কিন্তু হলো বিষহীন বর্জ্য পদার্থ। পড়েছিলে তো? তাহলে বলো তো, এই বিষহীন বর্জ্য পদার্থ কি জিনিস? বিষহীন বর্জ্য পদার্থ অর্থাৎ তেমন কিন্তু পরিবেশের ক্ষতি করে না, পরিবেশের সাথে সাথে মানুষেরও কিন্তু তেমন ক্ষতি করে না। পরিবেশের সাথে বাতাস, জল বা বায়ু, এর সাথে খুব তাড়াতাড়ি কিন্তু বিয়োজিত হয় বা মিশে যায়। উদাহরণ কি? আমরা যে দৈনন্দিন সবজি বা ফলের অংশবিশিষ্ট ফেলে দেই, সেগুলো পরিবেশে তাড়াতাড়ি মিশে যায়, তাই না? এছাড়া আর কি, যে ফসল কাটার পর যে অবশিষ্ট অংশগুলো থাকে, সেগুলোও কিন্তু পরিবেশের সাথে বা মাটির সাথে ধীরে ধীরে মিশে যায়। তাই এগুলো কিন্তু বিষহীন বর্জ্য পদার্থ। আচ্ছা, এরপরে আর কি জেনেছিলাম যে বর্জ্য পদার্থের উৎস কি, অর্থাৎ বর্জ্য পদার্থগুলো কোথা থেকে আসছে। কোথাকার কোথাকার বর্জ্য পদার্থ তোমরা পড়েছিলে, বলো? উৎস কি? গৃহস্থালীয় বর্জ্য পদার্থ, ভেরি গুড। এই গৃহস্থালীয় বর্জ্য পদার্থের মধ্যে আছে রান্নাঘরের দৈনন্দিন জিনিসপত্র থেকে শুরু করে আবর্জনা, ময়লা, স্তূপ। এছাড়া তরল যে বর্জ্য, সেগুলোও কিন্তু গৃহস্থালীয় বর্জ্য হতে পারে। কলকারখানার বর্জ্য পদার্থ, সেটা তরল, গ্যাসীয় বা কঠিন, তিন রকমই হতে পারে, তাই তো? কাগজ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্রে, সিমেন্ট কারখানা, ইলেকট্রনিক্স বর্জ্য, খনি অঞ্চলের যে শিল্প, খনি অঞ্চলের যে বর্জ্য পদার্থ, সেগুলোকে আমরা কি বলবো বলতো? শিল্প বর্জ্য পদার্থ, তাই তো? কৃষিজ বর্জ্য কি? ফসল তুলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ, এগুলোকে
কৃষিজ বর্জ্য বলা হয়, যার মধ্যে খড়, কাঠ, মূল বা শস্যের খোসা ইত্যাদি হলো কৃষিজ বর্জ্য পদার্থ। পৌরসভার বর্জ্য পদার্থ কি? পৌরসভার কিন্তু জনসংখ্যা অনেকটাই বেশি থাকে, তাই না? ফলে নর্দমার নোংরা জল, আবর্জনা, ময়লা, গৃহস্থালী যে বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু সবই হলো পৌরসভার বর্জ্য পদার্থ। আরো একটি বর্জ্য পদার্থের উৎস রয়েছে যেটি থেকে কিন্তু মানব শরীরে নানা রকম রোগ দানা বাঁধতে পারে। কি বলতো? চিকিৎসা ক্ষেত্রে আর তেজস্ক্রিয় পদার্থ। চিকিৎসা ক্ষেত্রে কি? স্যালাইনের বোতল, সূঁচ, ব্যবহৃত ইনজেকশন, তাই না? এছাড়া রক্তমাখা তুলো, মলমূত্র ইত্যাদি কিন্তু পরিবেশে সংক্রামক বর্জ্য পদার্থ, তাই না? এখান থেকে কিন্তু সংক্রমণ হতে পারে। আচ্ছা, এরপরে তেজস্ক্রিয় বর্জ্য পড়েছিলাম। তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি বলতো? মনে আছে? ভেরি গুড। ইউরেনিয়ামের খনি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এছাড়া পারমাণবিক অস্ত্র, পারমাণবিক গবেষণাগার কেন্দ্র থেকে যে নির্গত হয় সেগুলিকে আমরা কি বলবো বলতো? ভেরি গুড, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। এরপরে আমরা জেনেছিলাম যে পরিবেশের উপরে এই বর্জ্য পদার্থের প্রভাব কি। প্রভাব তুমি নিশ্চয়ই বলতে পারবে। মানব শরীরে অসুস্থতা, শরীরের অসুস্থ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ, আর কি হয়? দৃশ্য দূষণ। কোথাও ময়লা পড়ে থাকলে দেখতে খুব খারাপ লাগে না? সাথে সাথে দুর্গন্ধও কিন্তু ছড়ায়। অর্থাৎ পরিবেশ দূষণ ঘটছে, জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, জলাভূমি নষ্ট হচ্ছে এইসব বর্জ্য পদার্থের জন্য। তাহলে বর্জ্য পদার্থের পরিবেশের উপর কি কি প্রভাব পড়ছে তোমরা নিশ্চয়ই বলতে পারবে। এই পয়েন্টগুলো সম্পর্কে তোমাদের কিন্তু আলোচনা করতে হবে, তাই তো? আচ্ছা, আর কি জেনেছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনা কি? বর্জ্য ব্যবস্থাপনা কি বলতো স্টুডেন্ট? ভেরি গুড, বর্জ্য পদার্থের সঠিক ব্যবহার, তাই না? অর্থাৎ এই যে মানব শরীরে বিভিন্ন রোগ, সেই রোগের হাত থেকে বাঁচতে, পরিবেশ দূষণকে আহ, রক্ষা করতে, বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্যের পদার্থ সংগ্রহ, উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে বর্জ্য পদার্থের কি পুনর্ব্যবহার, সম্পদ সৃষ্টি ইত্যাদি সমস্ত প্রক্রিয়াকে কিন্তু একত্রে কি বলা হয়? বর্জ্য ব্যবস্থাপনা। এই জন্য কিন্তু আমাদের 4R কথাটা কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত হয়। 4R কি তোমরা বলতে পারবে? বলো তো এই 4R কি? ভেরি গুড, রিডিউস মানে পরিমাণগত হ্রাস, তাই তো? রিডিউস পরিমাণগত হ্রাস, রিইউজ পুনর্ব্যবহার, আর রিসাইকেল পুনর্নবীকরণ, এবং রিফিউজ মানে সম্পূর্ণ পরিত্যাগ করা। এই চারটিকে আমরা একসাথে কি বলছি? না, 4R। আর কি পড়েছিলাম যে এই যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কি কি? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, বুঝলে? বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলির মধ্যে বর্জ্য পৃথকীকরণ, অর্থাৎ কাঁচের যে বর্জ্য পদার্থ সেগুলো আলাদা করা, রান্নাঘরের যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো আলাদা করা, লোহা জাতীয় এই পৃথকীকরণের মাধ্যমে কিন্তু বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা সম্ভব। আর কি করা যায়? ভরাটকরণ বা ল্যান্ডফিল, কম্পোস্টিং প্রক্রিয়া, তারপরে নিকাশি বা নিষ্কাশন ব্যবস্থা, আর একটি ছিল কিন্তু স্ক্রাবার ব্যবস্থা, তাই না? এই 5টি পদক্ষেপের মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি? না, বর্জ্য পদার্থের কি ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো সেগুলো আমরা মাধ্যমে পরিবেশে বর্জ্য পদার্থ কমাতে পারি। এবারে বর্জ্য পদার্থের পরিমাণ বা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি বা তোমার ভূমিকা কি? এটাও তোমরা জেনেছিলে গত ক্লাসে, তাই তো? আর কি জেনেছিলে? যে ভাগীরথী আর হুগলি নদীর উপরে যে বর্জ্য পদার্থের প্রভাব, সেই প্রভাব কতখানি এবং তার ফলাফল কি? আমরা মূলত এই কয়েকটি বিষয় সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছিলাম, তাই না? তোমরা আমাকে বলো তো যে গঙ্গা অ্যাকশন প্ল্যান, এই গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে গৃহীত হয়? ভেরি গুড, 1985 সালে গৃহীত হয়। কেন গৃহীত হয়? কারণ গঙ্গা বছরের পর কিন্তু বছর এত দূষিত হয়ে যাচ্ছে যে তার জল কিন্তু ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে। তাই গঙ্গাকে তার পুনরায় পুরনো রূপে ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু করা হয়। এবারে 2014 সালে আরো একটি কিন্তু প্রকল্প চালু করা হয়। প্রায় 20,000 কোটি টাকার বিনিময়ে সেই প্রকল্প চালু করা হয়। সেই প্রকল্পের নাম কি বলতো? ভেরি গুড, নমামি গঙ্গে। এই দুটো কিন্তু তোমরা মনে রাখবে। আর কি মনে রাখবে? যে ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্য পদার্থের বর্তমানে প্রভাব কি এবং তার ফলাফল কি। ঠিক আছে? তাহলে আমরা এই যে সার্বিক যে বিষয়টা বর্জ্য ব্যবস্থাপনার, সেটা কিন্তু আমরা অলরেডি ক্লাসটা সম্পূর্ণ করেছি। আজকের ক্লাসে আমরা
প্রথমেই বলেছি যে তোমাদের বইতে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। চলো ক্লাস তাহলে শুরু করি আজকের অনুশীলনী। দেখো, অনুশীলনী প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান কত? 1। অর্থাৎ তোমাদের এখানে একটা প্রশ্নের 4টি অপশন দেয়া থাকবে, সেখান থেকে যেটা সঠিক উত্তর সেটা তোমাকে কিন্তু নির্বাচন করতে হবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো 1 নম্বর, নিম্নলিখিত কোনটি সর্বাধিক ক্ষতিকারক বর্জ্য? অর্থাৎ সবথেকে পরিবেশের ক্ষতি করে কোন বর্জ্য পদার্থ? গৃহস্থালির বর্জ্য নাম্বার 1 রয়েছে, নাম্বার বি রয়েছে কি চিকিৎসা বর্জ্য, নাম্বার সি বাথরুমের বর্জ্য এবং নাম্বার ডি কিন্তু হলো কৃষি বর্জ্য। তাহলে তোমাদের উত্তর এখানে কি হবে? সবথেকে ক্ষতিকারক বর্জ্য মানুষের শরীরে বিভিন্ন রোগাক্রান্তির সৃষ্টি করে কোন বর্জ্য পদার্থ? গৃহস্থলে বর্জ্য পদার্থ নিশ্চয়ই হবে না, কারণ সেখানে শাকসবজির খোসা, বিভিন্ন নিত্য নতুন যে প্রতিদিনের ব্যবহার অবশিষ্টাংশ ফলের, এগুলো কিন্তু তেমন ক্ষতি করে না। বাথরুমের নোংরা জল নির্দিষ্ট একটা পাইপের মাধ্যমে কিন্তু গিয়ে জলাশয়ে মেশে, তাই তো? কৃষি বর্জ্য সেগুলোও কিন্তু তেমন ক্ষতি করে না। তাহলে এখানে তোমাদের উত্তর কি হবে বলতো? যে চিকিৎসা বর্জ্য। এই চিকিৎসা বর্জ্যের মধ্যে স্যালাইন, সূঁচ, রক্তমাখা তুলো, এছাড়া রোগীর মলমূত্র, ব্যবহৃত সিরিঞ্জ, এগুলো সবই কিন্তু কি না সর্বাধিক ক্ষতিকারক বর্জ্য পদার্থ। ঠিক আছে? তাহলে মনে থাকবে এখানে যে অপশন 4টি রয়েছে তার মধ্যে তোমাদের উত্তর হবে অপশন বি। সরি। এরপর দেখো নাম্বার 2। 2 নম্বর কি? যে তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কি? একটু আগেই তোমরা পড়েছিলে না যে বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি? কৃষিজ বর্জ্য, গৃহস্থালীয়, শিল্প, চিকিৎসা, তেজস্ক্রিয়। সেই তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কি সেটা জানতে চেয়েছে। অপশন এ কয়লা শিল্প, অপশন বি কাগজ শিল্প, অপশন সি পারমাণবিক বিদ্যুৎ, আর অপশন ডি কিন্তু হলো জল শোধন প্রকল্প। তাহলে উত্তর কোনটা হবে বলো? ভেরি গুড, পারমাণবিক বিদ্যুৎ কিন্তু তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস। আর কি কি ছিল মনে আছে তোমাদের? এই তেজস্ক্রিয় বর্জ্যের মধ্যে কি কি উৎস কি? এখানে তো অপশনে তোমাদের পারমাণবিক বিদ্যুৎ এটা হবে। আর কি ছিল? ইউরেনিয়ামের খনি, পারমাণবিক গবেষণাগার কেন্দ্র, তাই না? এগুলো থেকে কিন্তু কি হয় না তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের উৎপত্তি হয়। 3 নাম্বার দেখো, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হয়। জীবাণু দ্বারা কিভাবে সেটা? কম্পোস্টিং, ল্যান্ড ফিলিং, নাম্বার সি ওভার ফিলিং, না ডি কম্পাউন্ডিং। তাহলে অপশন কি হবে তোমাদের এখানে 3 এর দাগে? জীবাণু দ্বারা বিয়োজিত হয় কিভাবে? কম্পোস্টিং এর মাধ্যমে না? তাহলে কম্পোস্টিং কয় প্রকার ছিল? 2 প্রকার ছিল, এক অবাধ কম্পোস্টিং আর একটা ছিল সবাধ কম্পোস্টিং। তাহলে জীবাণু দ্বারা কিন্তু বর্জ্য পদার্থে বিয়োজিত হয়, অর্থাৎ পরিবেশের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি সে কি হয় না মিশে যায়, তেমন কোনো ক্ষতি করে না। সেটাকে আমরা কি বলবো? কম্পোস্টিং, তাই তো? আচ্ছা, এরপরে নাম্বার 4, কোনটি জৈব বর্জ্য? জৈব বর্জ্য অর্থাৎ তোমরা পড়েছিলে না জৈব ভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য? প্লাস্টিক, কম্পিউটারের যন্ত্রাংশ, ধানের খড় আর কাঁচ। বলো জৈব বর্জ্য পদার্থ কোনটি? পরিবেশের সাথে কোনটি মিশে যাবে তাড়াতাড়ি? প্লাস্টিক কি মিশবে? না। কম্পিউটার যন্ত্রাংশ মিশবে না, কাঁচ মিশবে না। তাহলে এখানে কিন্তু অপশন সি যেটা রয়েছে ধানের খড়, সেই খড় কিন্তু হলো জৈব বর্জ্য। অর্থাৎ ধান কেটে নেওয়ার বা ফসল তুলে নেওয়ার পরে যে অবশিষ্টাংশ রয়েছে সেটি কিন্তু জৈব বর্জ্য পদার্থ। ঠিক আছে? তাহলে এখানে 4 নম্বর হবে কি না ধানের খড়। এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট 5 নাম্বার, স্কাবার ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? আমরা কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো পড়েছিলাম সেখানে কিন্তু কি পড়েছিলাম বলতো?
স্কাবার পড়েছিলাম, তাই না? এই স্কাবার দুই প্রকার ছিল। কি কি ছিল মনে আছে? বলো তো। ভেরি গুড। শুষ্ক স্ক্রাবার আর ছিল আর্দ্র স্ক্রাবার। কি কি কাজে ব্যবহার হয়? নাম্বার এ, জঞ্জাল সরানোর জন্য। বি, জঞ্জাল বাছাই করার জন্য। সি, শিল্পের বায়ুকে শোধনের জন্য। এবং নাম্বার ডি, কোনোটাই না। বলো, স্ক্রাবারের কাজ কি? ধোঁয়া থেকে বা দূষণকারী গ্যাস শুষে নেয় না। তাহলে কি হবে? এটা অপশন সি হবে, যে শিল্পের বায়ুকে শোধনের জন্য কিন্তু স্ক্রাবার ব্যবহার করা হয়। এক্ষেত্রে দূষণ গ্যাস বা দূষণ কণা বাতাস থেকে শুষে নিয়ে কিন্তু এই স্ক্রাবার বায়ুকে দূষণ মুক্ত করে। ঠিক আছে, তাহলে অপশন হবে কোনটা? সি, রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে দেখো ডি, সরি, ছয়ের দাগ। বর্জ্য জল শোধন হয় কটি স্তরে? বলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে বর্জ্য জল শোধন হয় কয়টি প্রক্রিয়ার মাধ্যমে বা কয়টি স্তরের মাধ্যমে? তোমরা যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতির মধ্যে পড়েছিলে কি না, নিকাশি বা নিষ্কাশন ব্যবস্থা। সেখানে সেই নিষ্কাশন ব্যবস্থা তিনটি পদ্ধতির মধ্যে কিন্তু তোমরা পড়েছিলে। কি কি মনে আছে তোমাদের? কি কি পড়েছিলে বলো তো? ১ নম্বর পড়েছিলে প্রাথমিক পরিশোধন পদ্ধতি, ২ নম্বর গৌণ, এবং ৩ নম্বর হচ্ছে প্রগৌণ পরিশোধন পদ্ধতি। তাহলে ৩টি পদ্ধতি হলো এখানে। তাহলে তোমাদের এখানে উত্তর হবে কিন্তু ৩টি। তাহলে কি না, বর্জ্য জল শোধন হয় কয়টি স্তরে? ৩টি স্তরে। এরপরে ৭ নম্বর দেখো, কোনটি 3R এর অন্তর্ভুক্ত নয়? ভালো করে প্রশ্নটা পড়বে, কোনটি 3R এর অন্তর্ভুক্ত নয়? কি আছে? রিডিউস, রিভেস, অপশন সি রিসার্চ, আর অপশন ডি রিসাইকেল। দেখো, এখানে কিন্তু তোমাদের বইতে এই প্রশ্নটা সম্ভবত ভুল রয়েছে, কারণ এখানে প্রশ্নটা এরকম হবে যে কোনটি 3R এর অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত হলে তোমরা কোনটা পড়বে? দেখো, এইটা মনে হয় সম্ভবত এই ৯টা হবে না। ঠিক আছে, প্রশ্নটা হবে কোনটি 3R এর অন্তর্ভুক্ত। তাহলে তোমাদের উত্তর কি হবে? রিসাইকেল, তাই না? কি কি ছিল? রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিফিউজ। দেখো, এখানে এই চারটের মধ্যে এখানে কিন্তু রয়েছে অপশন ডিটা, রিসাইকেল। তাহলে কোনটি 3R এর অন্তর্ভুক্ত? প্রশ্নটা কিন্তু এরকম হবে, মনে থাকবে। আচ্ছা, এরপর ৮ এর দাগে দেখো, কোনটি বিষাক্ত বর্জ্য নয়? কোনটি বিষাক্ত বর্জ্য নয়? সীসা, পারদ, ক্যাডামিয়ান আর সবজির অংশবিশিষ্ট। আমরা বিষাক্ত বর্জ্য পদার্থ পড়েছিলাম না, যে আর্সেনিক, ক্যাডামিয়াম, পারদ দূষণ, সীসা দূষণ। কিন্তু সবজির অবশিষ্টাংশ, এগুলো কি বিষাক্ত বর্জ্য? আমরা দেখবে গ্রামের দিকে যারা থাকো, সবজির অবশিষ্টাংশগুলো, অর্থাৎ সবজির ছাল বা যেগুলো আমরা শাক কাটার পরে ফেলে দিই, সেগুলো কিন্তু আমরা গরু ছাগল এদের খেতে দিই, দেই তো? তাহলে বিষাক্ত হলে কি আমরা তাদের খেতে দিতাম? দিতাম না, তাই না? তাহলে অপশন ডি হবে কিন্তু এখানে সঠিক উত্তর, যে কোনটি বিষাক্ত বর্জ্য নয়। অপশন ডি, সবজির অংশবিশেষ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ৯ নম্বর, একটি সংক্রামক বর্জ্য কি? সংক্রামক, রক্তমাখা তুলো, পচা সবজি, পচা খড় না গোমূত্র? খুবই সহজ প্রশ্ন, বলো। অর্থাৎ এই ৪টে অপশন আছে, কোন অপশন থেকে কিন্তু রোগগ্রস্ত হতে পারে, একটা মানুষের থেকে আর একটা মানুষের সংক্রমণ হতে পারে। কোন অপশন হবে? অপশন এ, প্রথম একটা, তাই তো? অর্থাৎ রক্তমাখা তুলো কিন্তু এখানে সংক্রামক বর্জ্য। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ১০ নম্বর, যে বর্জ্য গন্ধ ছড়ায় তা হলো প্লাস্টিক, ভাঙা টিন, শিশি আর সবজির অবশিষ্টাংশ। তাই কোন বর্জ্য পদার্থ গন্ধ ছড়ায়? বাড়িতে দেখবে অনেকদিন ধরে সবজির খোসা ফেলে রাখলে পচে গেলে সেখান থেকে কিন্তু গন্ধ বেরোয়, তাই না? অপরদিকে প্লাস্টিক, টিন, শিশি এগুলো কিন্তু বছরের পর বছর পড়ে থাকলেও গন্ধ বেরোয় না। তাহলে অপশন ডি, অর্থাৎ সবজির অবশিষ্টাংশ কিন্তু হবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখো ১১ নম্বর প্রশ্ন, যে বাথরুমের সাবান জল হলো একটি কঠিন, তরল, গ্যাসীয় না আধা তরল বর্জ্য পদার্থ? বলো, খুব ইম্পর্টেন্ট। বাথরুমের যে সাবান জল আমরা ইউজ করি বা সাবান মাখার পর যে স্নান করার পর যে সাবান জলটা বেরিয়ে যায়, সেটা কি তরল? তো তাহলে সেটি উত্তর হবে কিন্তু তরল বর্জ্য পদার্থ।
বাথরুমের সাবান জল একটি তরল বর্জ্য পদার্থ। মনে থাকবে? ভেরি গুড। এরপরে রয়েছে দেখো 12 নম্বর প্রশ্ন, যে ইলেকট্রনিক্স বর্জ্য হলো কোনটি? এই বর্জ্য পদার্থ আমরা বলে থাকি ইলেকট্রনিক্স, অর্থাৎ ইলেকট্রিকের দ্বারা যেসব যন্ত্রপাতি চলে সেগুলো কি হবে? টেলিভিশন, কম্পিউটার, সেলফোন, ফ্রিজ, এসি, এগুলো সবই কি ইলেকট্রনিক্স যন্ত্র। তাহলে এইগুলো ফেলে দেওয়া হলে তখন তাকে বলা হয় কি বলতো? ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থ। তাহলে অপশন দেখো তোমরা এখানে কোনটা রয়েছে এর মধ্যে? প্লাস্টিক, ভাঙা টিন, সিসি, সেলফোন। তাহলে অপশন এখানে হবে কিন্তু তোমাদের ডি, অর্থাৎ সেলফোন। সেলফোন হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে তোমাদের বইতে অনুশীলনে কি রয়েছে না, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। দেখো সরি স্টুডেন্ট, শরীরটা আমার একটু খারাপ আজকে। দেখো বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রশ্নমান কত? এরও কিন্তু প্রশ্নের মান 1। প্রথম প্রশ্নটা রয়েছে, সকল বর্জ্যই পরিবেশ দূষণ ঘটায়। এটা কি ঠিক? সকল বর্জ্য পদার্থ কি পরিবেশ দূষণ ঘটায়? ঘটায় না তো। যেমন সবজির অংশ বিশিষ্ট যেগুলো শেষ সবজি ফেলে দিই, সেগুলো তো পরিবেশের সাথে মিশে যায়, মাটির সাথে মিশে যায়, তাহলে জীবাণু দ্বারা বিয়োজিত হয়। তাহলে সকল বর্জ্য পদার্থ যে পরিবেশ দূষণ ঘটায় তা কিন্তু নয়। তাহলে প্রথমেরটা কি হবে? এটি ভুল, তাই তো? দ্বিতীয় পয়েন্ট দেখো, বর্জ্য পদার্থকে সম্পদ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক না ভুল বলো? আমরা বর্জ্য ব্যবস্থাপনা কি পড়েছিলাম, সেখানে কি দেখেছিলাম যে পরিবেশ দূষণ রোধ করতে, মানুষের শরীরের রোগ প্রতিরোধ করতে কি না বর্জ্য পদার্থের যথাযথ ব্যবহার, সংরক্ষণ, পুনর্ব্যবহার এবং সম্পদে পরিণত করার যে পদ্ধতি রয়েছে তাকে আমরা বলি কি? বর্জ্য ব্যবস্থাপনা। তাহলে তার মধ্যেই তো ছিল সম্পদে ব্যবহার করা যায়। তাহলে এখানে কিন্তু এই প্রশ্নটার কিন্তু কি হবে? ঠিক না ভুল? ঠিক। বর্জ্য পদার্থ কিন্তু সম্পদে পরিণত করা যায়। 3 নম্বর, অ্যাসবেস্টোসিস হলো এক ধরনের অসুখ। অ্যাসবেস্টোসিস হলো এক ধরনের অসুখ, ঠিক না ভুল? হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এক ধরনের অসুখ। দেখো মানুষের শরীরে ক্যান্সারও কিন্তু এর দ্বারা হতে পারে। তাহলে অ্যাসবেস্টোসিস এক ধরনের অসুখ, এটা কিন্তু বিষাক্ত বর্জ্য পদার্থ দ্বারা হয়ে থাকে। নাম্বার 4, আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ। সকলে জানো তোমরা এটা ঠিক না ভুল? ঠিক, তাই তো? তাহলে আর্সেনিক দূষণের ফলে কি ক্ষতি হয়? হাতের চেটু, পায়ের চেটুতে কালো কালো ছোপ পড়ে যায়, ত্বকের ক্যান্সার সৃষ্টি হয়, তাই না? তাহলে আর্সেনিক এক প্রকার কিন্তু জল দূষণ, এটাও কিন্তু রয়েছে তোমাদের এখানে, এটাও কিন্তু সঠিক। এরপরে দেখো রয়েছে নাম্বার 5, পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপাদনে বর্জ্য ব্যবহার হয়। ঠিক না ভুল? এই পুনর্নবীকরণের বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু বর্জ্য পদার্থ ব্যবহার করা হয়। তাহলে এই অপশনটা কি হবে? অপশনটা কিন্তু হবে ঠিক, সত্য। ঠিক। আচ্ছা, এরপরে 6 নম্বর দাগ রয়েছে দেখো, বর্জ্যের পুনর্ব্যবহার বর্জ্যের পরিমাণ কমে। বর্জ্যের যদি আমি পুনর্ব্যবহার করি তাহলে বর্জ্য পদার্থের পরিমাণ কি কমবে? ফোড়ার কথা মনে আছে, যে বর্জ্যের পুনর্ব্যবহার, রিসাইকেল করা, সেটাকে যদি আমি ফেলে না দিয়ে সেটা যদি আমি কাজে লাগাই আবার কোনো বর্জ্য পদার্থকে, তাহলে সেটা তো পরিমাণ পরিবেশে কমবে। তাহলে এই অপশনটা এখানে ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে, ভেরি গুড। তাহলে বর্জ্যের পুনর্ব্যবহারের ফলে বর্জ্যের পরিমাণ কিন্তু কমে। আচ্ছা, এরপর কি আছে দেখবো আমরা। আচ্ছা, এখানে দেখো বাক্যটি সঠিক হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 7 দাগ, কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট পুনর্ব্যবহার যোগ্য বর্জ্য পদার্থ। কম্পিউটারের যে ভাঙা ক্যাবিনেট, যেটা প্লাস্টিক বা অন্য ধাতব বস্তু হতে পারে, সেটা কি পুনর্ব্যবহার করা যায়? ঠিক না ভুল? যায়। ভেরি গুড। তাহলে এটা কিন্তু সঠিক।
আমরা দেখবে প্লাস্টিক ইত্যাদি বস্তু টস্তু দেখবে আসলে আমরা বিক্রি করে দেই না ভাঙাচোরা প্লাস্টিক থাকলে, তাহলে সেটাকে কিন্তু আমরা পুনর্ব্যবহার করা সম্ভব। ৮ দাগ, তুলো গ্লাভস হলো পৌর আবর্জনা, ঠিক না ভুল? ঠিক, ভেরি গুড। তাহলে তুলো গ্লাভস এগুলো কিন্তু সবই হলো পৌরসভার যে আবর্জনা তার মধ্যে পড়ছে। নাম্বার ৯, কঠিন বর্জ্য দৃশ্য দূষণ ঘটায় না। বলো, তোমরা পরিবেশের উপর তো প্রভাব পড়েছিল বর্জ্য পদার্থে, সেখানে কি কি অপশন ছিল? জলদূষণ হয়, মৃত্তিকা দূষণ হয়, আর কি, আর কি হয়? জলদূষণ, মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ, মানুষের শরীরের উপর প্রভাব, জীববৈচিত্র্য হ্রাস, জলাভূমি ধ্বংস, মৃত্তিকার উর্বরতা কমা এবং দৃশ্য দূষণও কিন্তু ঘটায়। আর কঠিন বর্জ্য মানে কি? প্লাস্টিক, পলিথিন, আবর্জনা, এই যে দেখবে রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকে এবং সেই স্থানটায় কি আমরা এড়িয়ে চলি তো। কেন এড়িয়ে চলি? কারণ সেখান থেকে দুর্গন্ধ নাকে আসে, দেখতে খারাপ লাগে। তাহলে কঠিন বর্জ্য কিন্তু দৃশ্য দূষণ ঘটায়। এটা কিন্তু হবে ভুল, ঘটায় না, হবে না, দৃশ্য দূষণ ঘটায়। আচ্ছা, এরপরে দেখো ১০ নম্বর, প্লাস্টিক পোড়ালে ক্ষতিকর নির্গত হয়ে ক্ষতিকর গ্যাস হবে এখানে একটা। যাই হোক, প্লাস্টিক পোড়ালে ক্ষতিকর গ্যাস নির্গত হয়ে পরিবেশ দূষণ হয়, ঠিক না ভুল? আমরা প্লাস্টিক পোড়ালে এক ধরনের গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে মেশে। তা সেই বায়ুমণ্ডলের গ্যাসটি কি পরিবেশ দূষণ করে? করে তো। তাহলে এটি কিন্তু ঠিক রয়েছে, এটি কিন্তু সঠিক। প্লাস্টিক পোড়ালে ক্ষতিকর গ্যাস নির্গত হয়, সেটি কিন্তু পরিবেশ দূষণ ঘটায়। আচ্ছা, এরপরে আমরা স্টুডেন্ট উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করব। স্টুডেন্ট, এবারে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এজন্য কিন্তু প্রশ্নমান কত না ১। প্রথম প্রশ্ন কি আছে তোমাদের স্ক্রিনে দেখো, যে শিল্পে নির্গত গ্যাস শোধনে ব্যবহার হয় ড্যাশ স্ক্রাবার। তাহলে শিল্প নির্গত যে গ্যাস সেটা শোধন করার জন্য কি কোন স্ক্রাবার ব্যবহার হয়? আগে বলো, স্ক্রাবার কয় প্রকার? ২ প্রকার। কি কি? এক হচ্ছে আর্দ্র স্ক্রাবার আর দ্বিতীয় হচ্ছে কিন্তু শুষ্ক স্ক্রাবার। তাহলে এখানে কোন স্ক্রাবারটা ব্যবহার হয়? বলো। ভেরি গুড। তাহলে আর্দ্র স্ক্রাবার ব্যবহার হয় কি না শিল্পে যে নির্গত গ্যাস সেই গ্যাসটা শোধন করার জন্য। নাম্বার ২, ২ নম্বর, কৃষিজাত বর্জ্য এক প্রকার ড্যাশ বর্জ্য। দেখো, আমরা যখন বর্জ্য পদার্থ ভাগ করেছিলাম দুটি ভাগে, তখন দুটি প্রধান ভাগ ছিল কি, যে জৈব ভঙ্গুর আর এক জৈব অভঙ্গুর। এবারে কৃষিজাত বর্জ্য পদার্থ কি পরিবেশের সাথে মিশে যায়? মিশে যায়। তাহলে সেটি জৈব ভঙ্গুর হবে না জৈব অভঙ্গুর হবে? ভেরি গুড। তাহলে কৃষিজাত বর্জ্য এক প্রকার জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। আচ্ছা, বায়ুর অনুপস্থিতিতে জীবাণু দ্বারা জৈব পদার্থের বিশ্লেষণ করাকে ড্যাশ কম্পোস্টিং বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, বলো। বায়ুর উপস্থিতিতে, সরি, বায়ুর অনুপস্থিতিতে। দেখো, এই কম্পোস্টিং কিন্তু দুই প্রকার হয়। কি কি? একটা হচ্ছে অবাত কম্পোস্টিং আর দ্বিতীয় হচ্ছে কিন্তু সবাত কম্পোস্টিং। বায়ুর উপস্থিতিতে হয় সবাত কম্পোস্টিং, তাই না? তাহলে এখানে প্রশ্ন কি রয়েছে, যে বায়ুর অনুপস্থিতিতে জীবাণু দ্বারা জৈব পদার্থের বিশ্লেষণ করা হচ্ছে, তাহলে সেটার উত্তর কি হবে? অবাত কম্পোস্টিং। ভেরি গুড। ৪ নম্বর কি রয়েছে দেখো, ৩ নম্বর হয়ে গেল। ৪ নম্বর, ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বলে। খুবই সহজ। কি বলে? ই বর্জ্য বলে। যেমন কম্পিউটার, সেলফোন, ফ্রিজ, এসি, সমস্ত কিছু কিন্তু হলো ইলেকট্রনিক্স বর্জ্য, যাকে সঠিক কি বলা হয় না ই বর্জ্য পদার্থ। ৫ দাগ, সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়। দেখো, আমরা যখন শিল্পর উৎস পড়েছিলাম, যে বর্জ্য পদার্থের উৎস পড়েছিলাম, তখন আমরা গৃহস্থালী দেখেছিলাম, শিল্পজাত বর্জ্য পদার্থ দেখেছিলাম। এই শিল্পজাত বর্জ্য পদার্থের মধ্যে বিভিন্ন ভাগ কিন্তু ছিল তোমাদের বইতে। যেমন কাগজ ছিল, খাদ্য প্রক্রিয়াকরণ ছিল, তাপবিদ্যুৎ ছিল, খনি ছিল। তার মধ্যে দেখবে কাগজ শিল্প ছিল না? সেই কাগজ শিল্পে কিন্তু সেলুলোজ বর্জ্য পদার্থ নির্গত হয়। তাহলে এখানে অপশন তোমাদের কি হবে শূন্যস্থানে, যে সেলুলোজ বর্জ্য কাগজ শিল্প থেকে নির্গত হয়। মনে থাকবে কোন শিল্প? কাগজ শিল্প থেকে। আচ্ছা, তাহলে তোমাদের বইতে দেওয়া যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করলাম। এরপরে রয়েছে দেখো
দু এক কথায় উত্তর দাও। এরও কিন্তু প্রশ্নমান এক। কি প্রশ্ন রয়েছে? দুটি ই বর্জ্যের উদাহরণ দাও। সেই দেখো ঘুরে ফিরে কিন্তু সেই একই রকম কোশ্চেন গুলো তোমাদের সামনে আসছে। অর্থাৎ তোমরা কিন্তু অনুশীলনটা ভালো করে করলে দেখবে পরীক্ষায় এখান থেকে কমন আসবেই। ই বর্জ্য পদার্থ উদাহরণ কি? কম্পিউটার, সেলফোন, আর কি হতে পারে? ইলেকট্রনিক্স বিভিন্ন দ্রব্য, সেগুলোও কিন্তু হলো ই বর্জ্য পদার্থের উদাহরণ। নাম্বার 1। 2 নম্বর কি? দুটি শিল্পের নাম লেখো যেখানে দূষিত গরম জল নির্গত হয়। তাহলে গরম জল কোন কোন শিল্পে নির্গত হয়? লৌহ ইস্পাত শিল্পে। পড়েছিলাম না যে হাজার হাজার 10,000 থেকে 15,000 লিটার জল লাগে 1 টন না 10 টন লৌহ ইস্পাত নির্মাণ করতে। তাহলে লৌহ ইস্পাত ও তাপবিদ্যুৎ শিল্পে কিন্তু গরম তরল কিন্তু নির্গত হয়। 3 দাগ কি রয়েছে? তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি? বলো, পড়ে এসো, একটু আগেই পড়েছো যে তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি? কি হবে উত্তর? ভেরি গুড, ইউরেনিয়ামের খনি। আর কি? পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, এছাড়া পারমাণবিক অস্ত্র, পারমাণবিক গবেষণাগার কেন্দ্র ইত্যাদি থেকে কিন্তু যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেগুলোকে আমরা কি বলবো বলতো? না তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। নাম্বার 4। ডব্লিউএইচওর পুরো কথা কি? বলো, ডব্লিউএইচও পুরো কথা কি? সকলেই পারবে তোমরা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাকে আমরা সংক্ষেপে কি বলি? ডব্লিউএইচও, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এটি। ঠিক আছে? 5 দাগ, দুটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও। খুবই সহজ প্রশ্ন, বলো। একদমই ঠিক বলেছো যে স্যালাইন বোতল, সূঁচ, এছাড়া ব্যবহৃত ইনজেকশন, এগুলো সবই কিন্তু হলো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা বর্জ্য পদার্থ। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বইতে রয়েছে যে কি না প্রশ্নমান 2 এর সংক্ষেপে উত্তর দাও, তাই তো? চলো সেগুলো একটু আমরা দেখি। বর্জ্য কি? বলো, খুব সহজ প্রশ্ন। বর্জ্য পদার্থ কি বা বর্জ্য পদার্থ কাকে বলে? বলো। ভেরি গুড, যে আমরা দৈনন্দিন যে জিনিসপত্রগুলো ব্যবহার করি তার যে অবশিষ্টাংশ, সেটি তরল, গ্যাসীয় বা কঠিন সব রকম হতে পারে, যা পরিবেশে ফেলে দেই, যার অর্থমূল্য নেই কিন্তু পরিবেশের ক্ষতি করে, তাকে আমরা কি বলবো? বর্জ্য পদার্থ। তাই তো? তাহলে একের দাগ তোমরা সকলেই বলতে পারবে আশা করি। এরপর 2 নম্বর রয়েছে দেখো, হাজারডাউস ওয়েস্ট কি? খুব ইম্পর্টেন্ট, বলো। এই যে বিষাক্ত বর্জ্য পদার্থগুলি রয়েছে, যেমন কি কি? সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, অ্যাজবেস্টার ইত্যাদি থেকে যে বিষাক্ত বর্জ্য পদার্থগুলি নির্গত হয় তাদের একত্রে কিন্তু কি বলা হয় বলতো? হাজারডাউস ওয়েস্ট। মনে থাকবে? তাহলে কি 1 নম্বর কি পড়লাম আমরা? বর্জ্য কি। 2 নম্বর কি? হাজারডাউস ওয়েস্ট কি। 3 নম্বর, কাগজ শিল্প থেকে কি কি বর্জ্য নির্গত হয় বলো। খুব ইম্পর্টেন্ট, একটু আগেই কিন্তু পড়লে একটা। সেলুলোজ, ভেরি গুড। আর সেলুলোজ, কাগজের অবশিষ্টাংশ, ব্লিচিং পাউডার, এগুলো কিন্তু কাগজ শিল্প থেকে বর্জ্য পদার্থ হিসেবে নির্গত হয়। 4 নাম্বার, দুটি বিষাক্ত জৈব বর্জ্যের উদাহরণ দাও। বিষাক্ত বলেছে কিন্তু, কি হবে? সীসা, পারদ, ক্যাডমিয়াম এগুলো কিন্তু সবই হলো বিষাক্ত বর্জ্য পদার্থ। 5 দাগ কি? জৈব ভঙ্গুর বলতে কি বোঝো? খুব সহজ, বলো। ঠিক বলেছো, যেগুলো মিশে যায় পরিবেশে, তাই তো? তাহলে ভালোভাবে বললে কি হবে? যে যে সকল বর্জ্য জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা বিজড়িত হয়ে জল, মাটি, বাতাস প্রভৃতির সাথে আপনা আপনি কিন্তু মিশে যায়, তাদের আমরা কি বলবো? জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। উদাহরণ কি? শাকসবজির অবশিষ্টাংশ, ফলের অবশিষ্টাংশ ইত্যাদি হলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। যদি বলে জৈব অভঙ্গুর কি? যেগুলো পরিবেশের সাথে সহজে মেশে না, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি। তাই তো? আচ্ছা, এরপরে 6 নম্বর দেখো, যে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? বলো।
বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? ভেরি গুড। পরিবেশের অবনমনের হাত থেকে রক্ষা করতে, মানুষের শরীরের রোগাক্রান্তর হাত থেকে রক্ষা করতে বর্জ্য পদার্থ সঠিক পরিমাণ হ্রাস, বর্জ্য পদার্থ সংগ্রহ, বর্জ্য পদার্থের যে পুনর্ব্যবহার এবং নতুন সম্পদ সৃষ্টির যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে তাকে একত্রে কি বলা হয়? যে বর্জ্য ব্যবস্থাপনা। নাম্বার 7 রয়েছে দেখো, অবাধ কম্পোস্টিং কাকে বলে? একটু আগেই কিন্তু বললাম যে বায়ু দ্বারা একটা আর বায়ু সমেত একটা। তাহলে অবাধ কম্পোস্টিং কাকে বলবো? যে বায়ুর অনুপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ করাকে আমরা কি বলবো? অবাধ কম্পোস্টিং। আর সবাধ কম্পোস্টিং কি? না, যেখানে বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটাচ্ছে তাকে বলা হয় সবাধ। অর্থাৎ সবাধ বায়ুর উপস্থিতি, আর অবাধ কম্পোস্টিং কি? বায়ুর অনুপস্থিতিতে। ঠিক আছে, এই দুটো কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। 8 নাম্বার, আর্সেনিকের ক্ষতিকারক প্রভাবগুলি কি কি? বলো, আর্সেনিক তো এক প্রকার জল দূষণ। তাহলে তার এই জল যদি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, পেটের বিভিন্ন সমস্যা দেখা দেবে, ত্বকের নানা রকম রোগের সৃষ্টি হবে, হাতের চেটু, পায়ের চেটু এগুলোতে কিন্তু কালো কালো ছোপ ছোপের সৃষ্টি হবে। এগুলো কিন্তু সবই হলো আর্সেনিকের ক্ষতিকারক প্রভাব। আচ্ছা, 9 দাগ দেখো, ই বর্জ্য কাকে বলে? সকলেই জানো তোমরা যে ইলেকট্রনিক্স দ্রব্যগুলিকে কিন্তু এক কথায় বলা হয় ই বর্জ্য পদার্থ, যেগুলি কিন্তু পরিবেশে ব্যাপক ক্ষতি করে। তাই তো? কি কি সেগুলো উদাহরণ? কম্পিউটার, সেলফোন, ফ্রিজ, এসি এগুলো সবই হলো কিন্তু ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থ। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের বইতে যে 2 নম্বর প্রশ্ন রয়েছে, 2 নম্বর যে মান, সেগুলো সম্পূর্ণ করলাম। দেখো, বড় প্রশ্ন যদি বলে এখান থেকে তোমাদের এই চ্যাপ্টার মধ্যে ইম্পর্টেন্ট কি কি, তাহলে তোমাদের কিন্তু পড়তে হবে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কি কি, অর্থাৎ কম্পোস্টিং, নিকাশি ব্যবস্থা, ভরাটকরণ, স্ক্রাবার এগুলো কিন্তু বলতে হবে। বর্জ্য পৃথকীকরণ এগুলো কিন্তু বলতে হবে। আর কি আসবে? না, বর্জ্য পদার্থ যে তোমরা পড়লে পরিবেশের উপরে এর কি প্রভাব রয়েছে, বা বর্তমানে ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্য পদার্থের প্রভাব বা ফলাফল কি, এগুলো কিন্তু সবই বড় প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে। এছাড়া এটাও আসতে পারে যে বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি, মানে কোন কোন ক্ষেত্র থেকে বর্জ্য পদার্থ পরিবেশে আসছে, সেটাও কিন্তু বড় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে দেখো, ডান ও বাম স্তম্ভ মেলাতে হবে। এটাই লাস্ট স্লাইড আমার। ঠিক আছে? কি কি? প্রথমে রয়েছে তো বাম স্তম্ভ, পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার, পুনরাবর্তন, প্রত্যাখ্যান, চটের থলে, সিরিঞ্জ। তাহলে আমরা শুরু করি প্রথমেই, যে পরিমাণ হ্রাস। কিসের পরিমাণ হ্রাস করতে হবে বলো তো? বলো, কিসের পরিমাণ হ্রাস করতে হবে? ভেরি গুড। তাহলে পরিমাণ হ্রাস করবো কি? আমি পলিথিনের চাদর, এটা কিন্তু আমি পরিমাণ হ্রাস করতে পারি। তাই তো? পুনর্ব্যবহার, কি হবে পুনর্ব্যবহার? লোহার টুকরো আমরা পুনর্ব্যবহার করতে পারি কি? সেটাকে গলিয়ে আবার পারি। তাহলে পুনর্ব্যবহার কিন্তু হবে লোহার টুকরো। পুনরাবর্তন হবে কি? অপশনে কি রয়েছে? সবজির খোসা, প্লাস্টিক ব্যাগ, সংক্রামক বর্জ্য, জৈব বিশ্লেষ্য বর্জ্য। তাহলে পুনরাবর্তন হবে কিন্তু এখানে সবজির খোসা। প্রত্যাখ্যান, কোনটা পুরোপুরি আমরা রিফিউজ করব? প্লাস্টিক ব্যাগ। ভেরি গুড। আমরা কিন্তু প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করব না। তাহলে 4 নম্বর কার সাথে মিলবে? 3 নম্বরের সাথে। এরপর 5 দাগে রয়েছে দেখো, চটের থলে। চটের থলে কি? পরিবেশে কিন্তু এগুলো জৈব বিশ্লেষ্য, অর্থাৎ পরিবেশে যদি পড়েও থাকে এটা কিন্তু ধীরে ধীরে মাটির সাথে মিশে যায়। তাই তো? তাহলে চটের থলে কি হবে? 6 হবে জৈব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ। সিরিঞ্জ, লাস্ট অপশন রয়েছে। সিরিঞ্জ, যেটাকে ইনজেকশন বলে থাকি আমরা, এটা কিন্তু সংক্রামক বর্জ্য পদার্থ। অর্থাৎ একজনের দেহে যদি ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশন কিন্তু অপর মানুষের দেওয়া হয় না। তাই তো? তাহলে সিরিঞ্জ কি হবে এখানে? না সংক্রামক বর্জ্য। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা বর্জ্য পদার্থ বা বর্জ্য ব্যবস্থাপনার যে অনুশীলনী রয়েছে সেখান থেকে সব প্রশ্ন উত্তর আমি তোমাদের সলভ করে দিলাম।
তোমরা কিন্তু বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসে। এরপরে আমি তোমাদের সাথে একটা নতুন অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? 4 অধ্যায় শেষ করলাম, 5 অধ্যায় কিন্তু তোমাদের সাথে আমি পরবর্তী ক্লাস থেকে শুরু করব। সকলে খুব ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।